বইতে নাকি ওখান থেকে কিছুগুলো প্রশ্ন আমরা বলছি, অর্থাৎ যেটা পড়ে নিয়েছিস সেখান থেকেই। তো বই থেকে পরপর পড়লে তোরা বুঝতে পেরে যাবি যে পরপর প্রশ্নগুলো থাকছে। যে প্রথমে যেমন কি ওই চুম্বক চ্যাপ্টারটা থেকে আমরা বলছি, ওটা তোরা লিখে নিবি। চুম্বকটা চ্যাপ্টারটা থেকে যে প্রথমে আমরা জেনেছি কি যে দণ্ড চুম্বক কাকে বলে, দণ্ড চুম্বক কাকে বলে বইতে আছে সংজ্ঞাটা। তারপরে কি রয়েছে যে চৌম্বক পদার্থ অচৌম্বক পদার্থ কাকে বলে উদাহরণ দাও। লেখার দরকার নেই, তোরা একটু শুনে নে। তাহলে চৌম্বক পদার্থ কাকে বলে, চৌম্বক পদার্থ কাকে বলে, আর অচৌম্বক পদার্থ কাকে বলে, তারপরে কি উদাহরণ দাও। এইগুলো এটার উদাহরণ দিবি। তারপরে কি আমরা চুম্বককে ভাগ করেছি, চুম্বক সেখান থেকে একটা প্রশ্ন দিচ্ছি যে চুম্বক কয় প্রকার উৎস অনুযায়ী, উৎস অনুযায়ী, উৎস অনুযায়ী চুম্বককে কয় ভাগে ভাগ করা হয়, কয় ভাগে ভাগ করা হয় ও কি কি এটা জেনেছিস। তারপরে আমরা চুম্বকের কতগুলি ধর্ম সেখান থেকে পড়েছি। সে যে চুম্বকের ধর্মগুলি কি কি, চুম্বকের ধর্মগুলি কি কি, এটা আমরা এই প্রশ্নটা একটা বড় প্রশ্ন। এখানে আমরা পয়েন্ট পয়েন্ট করে কটা জেনেছিস সেগুলো তোরা পরপর দিবি। যে আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম, দিক নির্দেশক ধর্ম, তারপর আবেশী ধর্ম, এইগুলো পরপর তোরা যতগুলো জেনেছিস পরপর পরপর একটা তালিকা তৈরি করবি। এরপরে আমাদের চুম্বক যে সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা, যে চুম্বকটাকে ভালো করে জেনে আমরা সেখান থেকে যে কয়েকটা সংজ্ঞার মতো বা জেনেছিলাম সেগুলো কি, যে চুম্বকের মেরু কাকে বলে, মেরু আমরা কমা কমা দিয়ে এক লাইনে করে দিচ্ছি মেরু। তারপরে কি মেরু কাকে বলে, তাছাড়া চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কি বোঝো, উদাসীন অঞ্চল বলতে কি বোঝো, এইগুলো কয়েকটা সংজ্ঞা আমরা পেয়েছি। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য, জ্যামিতিক দৈর্ঘ্য বলতে কি বোঝো। তারপরে চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলতে কি বোঝো, চৌম্বক দৈর্ঘ্য বলতে কি বোঝো, এইগুলো কয়েকটা। তারপরে চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য আর যে চৌম্বক দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কটা কি, এখান থেকে আমরা পড়েছি, বুঝতে পেরেছিস সেই প্রশ্নগুলো। এই ধর্মগুলো নিয়ে এখান থেকে কয়েকটা যে প্রশ্ন আমাদের হতে পারে, যেমন কি সমমেরু পরস্পরকে কি করে। তাহলে এখান থেকে আর কয়েকটা প্রশ্ন, চুম্বকের সমমেরু, সমমেরুগুলি কি করে, পরস্পরকে কি করে, এরকম। তো প্রথমে আছে চুম্বকের কটি মেরু, সেইখানে একটা জেনে দণ্ড চুম্বক কাকে বলে, এইখানে একটা জুড়ে দিয়ে এর কয়টি মেরু ও কি কি, বুঝতে পেরেছিস। তাহলে প্রশ্নটা নিচে এইখানটায় সুবিধা হবে, কয়টি মেরু ও কি কি, দণ্ড চুম্বক কাকে বলে, এর কয়টি মেরু ও কি কি। তো এখানে চুম্বকের সমমেরুগুলি পরস্পরকে কি করে, বিষম মেরু এগুলি পরস্পরকে কি করে, এই প্রশ্নগুলো। তারপরে যে আবেশটা থেকে একটা প্রশ্ন নিতে পারি, আকর্ষণের পূর্বে আবেশ হয়, ব্যাখ্যা করো। বা আবেশ কাকে বলে, চৌম্বক আবেশ কাকে বলে। এগুলি প্রশ্নগুলো নিচে নিচে পরপর লিখতে পারিস, চৌম্বক আবেশ কাকে বলে। তো চৌম্বক আবেশ কাকে বলে, তো আকর্ষণের পূর্বে আবেশ কথাটা বুঝিয়ে লিখো। আকর্ষণের পূর্বে আবেশ, আকর্ষণের পূর্বে আবেশ বলতে কি বোঝো। এইগুলো মোটামুটি আমরা আগের দিন বলেছি। তাছাড়া এরপরে আজকে আমরা যেটা করব কি, যে
কৃত্রিম চুম্বক বা তড়িৎ চুম্বক বলে একটা নতুন চুম্বক সম্পর্কে আমরা জানবো। চুম্বকের যে প্রধান দুভাগ পড়েছিলাম, প্রাকৃতিক চুম্বক, কৃত্রিম চুম্বক। সেই কৃত্রিম চুম্বকের আন্ডারে আমাদের একটা ভাগ রয়েছে কি না, তড়িৎ চুম্বক। তো সেইটা আমরা আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? তোরা প্রশ্নগুলো তুলে নিবি। তড়িৎ চুম্বক, এইটা আমরা একটু আজকে বলছি। তো তড়িৎ চুম্বক, এই প্রশ্নগুলো তোরা সহায়িকা বইতে আর অনেক প্রশ্ন পেয়ে যাবি। বইটা যারা কিনেছিস সেখানে পড়বি, আর খুঁটিয়ে খুঁটিয়ে বইটা পড়িস, তাহলে দেখবি পেয়ে যাবি। তো প্রথমে আসছি তড়িৎ চুম্বকটা। তড়িৎ চুম্বক অর্থাৎ তড়িৎ প্রবাহ পাঠিয়ে চৌম্বক পদার্থকে চুম্বকে পরিণত করাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বক। চৌম্বক পদার্থ কাকে বলে তার উদাহরণ তো আমরা জেনেছি। চৌম্বক পদার্থ কাকে বলে বা উদাহরণগুলো কি কি, কয়েকটা উদাহরণ দে। এইগুলো তো এগুলো হচ্ছে চৌম্বক পদার্থ। তো সেই চৌম্বক পদার্থের উপর অন্তরিত তামার তার জড়িয়ে, অন্তরিত তামার তার কথাটার অর্থ কি, যে তামার তার, তার উপরে কিন্তু হালকা একটা কুপরিবাহী পদার্থের প্রলেপ থাকে, সেইটাকে বলা হচ্ছে অন্তরিত করা আছে। অর্থাৎ যাতে করে একটা তারের সঙ্গে একটা তারের তামার তারগুলোর উপর একটা কুপরিবাহী পদার্থের প্রলেপ থাকে, সেই পদার্থটাকে বলা হচ্ছে অন্তরিত। সেই রকম তারকে আমরা যদি, এটা হচ্ছে চৌম্বক পদার্থ, চৌম্বক পদার্থের উপর, তারপর এটা আছে অন্তরিত তামার তার, অন্তরিত তামার তার, এরকম জড়িয়ে, পাক দিয়ে জড়িয়ে তাকে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য একটা ব্যাটারির সঙ্গে যোগ করি, তো ব্যাটারির সংক্ষিপ্ত আকারে এইভাবে প্রকাশ করা হয়, আমরা তড়িৎ বিজ্ঞান চ্যাপ্টারে পড়বো। তো এই দিকটা, যে দিকটা বড় চিহ্ন রয়েছে এটা হচ্ছে প্লাস, আর ছোট চিহ্নটাকে মাইনাস, অর্থাৎ ব্যাটারির নেগেটিভ দিক বলে বোঝানো হয়। তো এরকম যদি যুক্ত করা হয়, দেখা যাবে যে এটা একটা, এই যে চৌম্বক পদার্থটা একটা চুম্বকের মতো আচরণ করছে। তো চুম্বকের মতো আচরণ করছে সেটা জানার জন্য আমরা কি এর পাশাপাশি যদি একটা চুম্বক শলাকা নিয়ে যাই, চুম্বক শলাকা নিয়ে যাই, তার দেখা যাচ্ছে বিক্ষিপ্ত হবে, এই দিক থেকে হোক এদিকেও বিক্ষিপ্ত হবে। চুম্বক শলাকা মানে তার যে কোনো একটা নির্দিষ্ট দিক থাকবে, এনএস মেরু থাকে। তো এখন দেখা যাচ্ছে যে এই যে তড়িৎ প্রবাহ পাঠালে এই চৌম্বক পদার্থটা একটা চুম্বক হয়ে যাচ্ছে নিশ্চয়ই, কারণ কি সেই চুম্বকটার কাছে এই চুম্বক শলাকা নিয়ে গেলে তার মেরুর বিক্ষেপ হচ্ছে, তাহলে এইটা একটা চুম্বকে পরিণত হয়ে গেছে। তো এই পদার্থকে বলা হচ্ছে চৌম্বক পদার্থ, তড়িৎ চুম্বক। তড়িৎ প্রবাহ পাঠিয়ে চুম্বক হয়ে গেছে। তো তড়িৎ প্রবাহ যদি ছিন্ন করে দেওয়া হয়, এখানে তো সুইচ লাগানো ছিল, সুইচ খুলে দিলে কি হবে, কি দেখা যাচ্ছে যে এটা আর চুম্বক থাকছে না। তাহলে যত সময় তড়িৎ প্রবাহ পাঠিয়ে রাখবো এটা ততক্ষণই এটা চুম্বক থাকছে। তো এই ধরনের চুম্বককে বলা হচ্ছে কি না তড়িৎ চুম্বক। তো এখানে একটা দুটো বিষয় বলে রাখছি, যে যদি আমরা কি করি, যে এই তড়িৎ প্রবাহের দিকটাকে চেঞ্জ করে দিই, অর্থাৎ ব্যাটারিটা যদি উল্টে লাগিয়ে দিই, তাহলে কি এই দিকটা মাইনাস, এই দিকটা প্লাস করে দিই, তখন কি হবে কি আবার অন্যরকম ভাবে বিক্ষেপ হবে। অর্থাৎ দেখা যাবে যে তখন এর মেরুটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে কারেন্ট পাঠালে যেভাবে এটার বিক্ষেপ হচ্ছিল, এখন ব্যাটারিটাকে উল্টে লাগিয়ে যদি আবার কারেন্ট পাঠাই, এবং তখন দেখা যাবে যে অন্য মেরুটা তখন আবার বিক্ষেপ হবে, অর্থাৎ মেরু চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক চেঞ্জ করলে মেরু চেঞ্জ হবে। আর কি, যদি এই পাক সংখ্যাটাকে যদি ঘন করে দিই, তখন দেখা যাবে যে আরো বেশি বিক্ষেপ হবে। অর্থাৎ এই তারের পাকটাকে বাড়িয়ে দেওয়া হয়, তখন কি হবে, যে এটা হচ্ছে শক্তিশালী চুম্বক তৈরি হবে। তো এইটাকে বলা হচ্ছে এই তড়িৎ চুম্বক সম্পর্কে কতটা ঘটনা। তো এই রকম যে চুম্বকগুলো আমরা পড়লাম এই পুরো চ্যাপ্টার জুড়ে, তো এইগুলোর কয়েকটা ব্যবহার আমাদের বইতে রয়েছে, তোরা বইটা ভালো করে পড়ে দেখ। আমরা প্রথম বলে দিচ্ছি কি কি রয়েছে। যেমন প্রথমে রয়েছে দেখ নৌ কম্পাস। নৌ কম্পাস কাকে বলে? কম্পাস নিশ্চয়ই জানিস, যারা নাবিকেরা ব্যবহার করে দিক নির্ণয়ের জন্য সেই কম্পাস, সেখানে একটা সুরক্ষিত পাত্রের ভেতরে এই একটা চুম্বক শলাকাকে রাখা আছে। চুম্বক শলাকা মানে যেটা ঘুরতে পারবে সেরকম একটা জিনিস রাখা রয়েছে, সেটা চুম্বক শলাকা। তারপরে সেটাকে নৌ কম্পাস। তাছাড়া কি বিভিন্ন যে রিল যেগুলো আমরা জানতাম, অডিও ক্যাসেটে যে রিল থাকতো তার উপরে কিন্তু ম্যাগনেট অর্থাৎ চুম্বকের হালকা প্রলেপ আছে। তাছাড়া কি এটিএম কার্ড, তোরা এটিএম কার্ড দেখেছিস, তার দেখবি এটিএম কার্ডে এক সাইডে কালো রঙের একটা প্রলেপ রয়েছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক যে পদার্থের প্রলেপ রয়েছে। ওইখানে ম্যাগনেটিক পদার্থে কী থাকে না, ওর মেমোরি রয়েছে, ওইখানে বিভিন্ন সেই লোকটার তথ্য, যে ব্যাংকের যার কার্ড তার সম্পর্কিত সমস্ত তথ্য ওখানে লোড করা রয়েছে। এছাড়া আরও কি বিভিন্ন যে কাজে আমরা ডাক্তাররাও কিন্তু অনেক কাজে ব্যবহার করে থাকে, যেমন কি ধরো কারো চোখেতে লোহার গুঁড়ো পড়ে গেছে, সেটা বের করার জন্য তড়িৎ চুম্বকের ব্যবহার করা হয়। তাছাড়া কি যে আমরা রেফ্রিজারেটর দরজা খোলার সময় দিকে একটা টান আটকে থাকে, আবার খুলে দিলে তাহলে ওখানে একটা চুম্বক থাকছে। এছাড়া কি কলিং বেল, বাড়িতে যে কলিং বেল থাকে ওটা তড়িৎ চুম্বক।
কারেন্ট দিলে তবে ওটা আওয়াজ করে, তাহলে ওটা একটা তড়িৎ চুম্বকের ব্যবহার। এছাড়া এটিএম কার্ডের পুরো নাম কিংবা এটা তোরা পরীক্ষার অনেক সময় পড়ে। কম্পিউটারের হার্ড ডিস্ক সম্পর্কে জেনেছিস তোরা, কম্পিউটার তো ক্লাসে শিখছিস। কম্পিউটারের হার্ড ডিস্ক মানে যেটাখানে বিভিন্ন মেমোরি জমা থাকছে, সেইখানেই কিন্তু ওইগুলোর ব্যবহার রয়েছে। তো এইটা হচ্ছে তড়িৎ চুম্বকের ব্যবহার। তো এই চ্যাপ্টারটার শেষ অংশ, যেটা আমরা প্রথম দিন আলোচনাও করেছিলাম, কিছুটা রয়েছে। এটা কি, জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া কিংবা প্রকৃতির বিভিন্ন যে ঘটনাগুলোও চুম্বকের যে জন্য ঘটে থাকে সেইগুলো, যে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো, বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া। যেমন কতগুলো প্রাণী, বিশেষ করে পরিযায়ী পাখিরা আমরা দেখেছি যে উড়ে চলে আসে অনেক দূর থেকে, আবার ঘুরে চলে যায় টাইম মতো। তো ওরা কী করে আসতে পারে? তো ওখানে কিন্তু ভূচুম্বকত্ব, যেটা আমরা প্রথম দিন বলে গেছি, তার একটা গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এটা ধরো সাপোজ বলছি পৃথিবীতে আমরা জানি যে উত্তর মেরু রয়েছে, দক্ষিণ মেরু রয়েছে, এবং উত্তর মেরু আর ভৌগোলিক দক্ষিণ মেরুর থেকে একটু আলাদাভাবে জায়গায় কিন্তু চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু অবস্থিত, অর্থাৎ এটা উত্তর মেরু রয়েছে। তো এই মেরু থেকে, তো এইটা উত্তর মেরু বলছি, কিন্তু এটা প্রকৃতপক্ষে কিন্তু দক্ষিণ মেরু। কারণ কি, আমরা একটা চুম্বককে ঝুলিয়ে দিলে সেই চুম্বকটা কি হয় কি, উত্তর দিক নির্দেশ করার জন্য, তাহলে নিশ্চয়ই এটা উত্তর মেরু, উত্তর সন্ধানী মেরু, ওটা দক্ষিণ। ওটা প্রকৃতপক্ষে পৃথিবীর ভেতরে যে চুম্বকটা আছে ভূচুম্বকের, এটা কিন্তু দক্ষিণ মেরু, আর এটা কিন্তু উত্তর মেরু। কি বলছি, বোঝা গেল? কারণ একটা চুম্বককে যখন আমরা দণ্ড চুম্বককে ঝুলিয়ে দিচ্ছি, সে যদি উত্তর দিকে মুখ করে থাকে, তাহলে সেইটার উত্তর মেরুটা যদি এইদিকে হয়, তাহলে নিশ্চয়ই পৃথিবীর এটা ভৌগোলিক দক্ষিণ মেরু, চুম্বকের ওটা দক্ষিণ মেরু। এখন কি, আমরা চুম্বকের ক্ষেত্রে একটা জানি যে চুম্বক বলরেখা বলে, যে চুম্বক একটা আকর্ষণ বিকর্ষণ বল প্রয়োগ করে একটা নির্দিষ্ট দিক বরাবর, সেকে বলা হচ্ছে বলরেখা। এই উত্তর মেরু থেকে বেরিয়ে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত, এই মেরু থেকে বেরিয়ে এই মেরু পর্যন্ত, অর্থাৎ এই বলরেখাগুলো একটা নির্দিষ্ট দিকে প্রসারিত হয়, এবং মেরুর কাছে গিয়ে সেটা বেশি ঘন হয়েছে। এরকমভাবে বলরেখাগুলো সব রয়েছে, এই দিক থেকে বেরিয়ে এইদিকে সব প্রবেশ করেছে, বইতে তোদের ছবি রয়েছে। তাহলে এটা যদি পুরো পৃথিবী ধরি, পৃথিবীর বাইরে এরকম বলরেখা রয়েছে। তো এই বলরেখাগুলোকে কিন্তু ওই পরিযায়ী পাখিগুলো অনুসরণ করে করে নির্দিষ্ট জায়গায় তারা পৌঁছে যেতে পারে। সেরকম কিছু সামুদ্রিক কচ্ছপের কথা বলা আছে। সামুদ্রিক কচ্ছপেরা কিন্তু এই তড়িৎ চুম্বকের বলরেখার বা ক্ষেত্র কিন্তু তারা ধরে ধরে যাতায়াত করতে পারে। এছাড়া কিন্তু কতগুলো প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে পরিবেশে, পৃথিবীর উপরে। এই যে চৌম্বক বলরেখার যে সংখ্যা এখানে বেশি, অর্থাৎ এখানে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বেশি। এই যে বলরেখা এখানে বেশি দেখতে পাচ্ছিস, অর্থাৎ এখানে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ বল বেশি। এইখানেও পৃথিবীর দক্ষিণ মেরুর কাছেও এখানে বলরেখার সংখ্যা বেশি। তো এই বলরেখার দুটো জায়গায় পৃথিবীতে কিন্তু, পৃথিবীর বায়ুমণ্ডলে দুটো বিকিরণ বলয় দেখা যায়, ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বলে দুটো বিকিরণ বলয় দেখা যায়। এবং এই দুটো বিকিরণ বলয়ের জন্য এখানে আমাদের যে মেরুর জ্যোতিগুলো দেখা যায়, উত্তর গোলার্ধে কোন মেরুর জ্যোতি দেখা যায়, অরোরা বরেলিস, আর এখানে অরোরা অস্ট্রেলিস। তো কি করে তৈরি হয় না, আমাদের সূর্য থেকে বা মহাকাশ থেকে অনেক প্রকারের রশ্মি, অদৃশ্য রশ্মি আসে, তাকে কি বলা হয় না, কসমিক রে বা মহাজাগতিক রশ্মি, কসমিক রে। সেই রশ্মিগুলো কি করতে পারে, সেই রশ্মিগুলোর শক্তি কিন্তু অনেক বেশি। সেই শক্তিগুলো বায়ুমণ্ডলের যে বিভিন্ন পরমাণু বা অণুগুলোকে আয়নিত করে দেয়। পরমাণু আমরা পড়েছি, তার বাইরের পক্ষে কে থাকে, ইলেকট্রনগুলো থাকে, আর ভেতরে নিউক্লিয়াসে প্রোটন নিউট্রন থাকে, বাইরে ইলেকট্রন। ওই শক্তিশালী রশ্মিগুলো কি করতে পারে না, ইলেকট্রনগুলোকে সরিয়ে দিয়ে ওই পদার্থগুলোকে, পরমাণুগুলোকে সব আয়নিত করে রাখে। এখন ওই আয়নগুলো গতিবেগের জন্য বা তাদের বিভিন্ন প্রভাবের জন্য, ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য এখানে দুটো বিকিরণ বলয় তৈরি করে, সেগুলোকে বলা হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়, যার জন্য আমাদের মেরুজ্যোতি দেখা যায়। আর কয়েকটা প্রাণীর কথা আমরা জানবো, যেমন কি পায়রা, মৌমাছি, কিংবা হচ্ছে কি শামুক। এরা কিন্তু, এদের শরীরে একটা নির্দিষ্ট অঙ্গ রয়েছে। যেমন পায়রার মাথার কাছে একটা ম্যাগনেটাইট নামক একটা বস্তু থাকে, চৌম্বকীয় বস্তু, যার সাহায্যে কিনা চৌম্বক পদার্থকে ক্ষেত্রগুলো দেখতে পারে, মানে বুঝতে পারে। সেই জন্য কি, অন্ধকার হয়ে গেলেও পায়রা ঠিক ঘর চলে আসতে পারে, অন্ধকার মেঘাচ্ছন্ন দিনেও। কিন্তু অন্যান্য পাখিগুলো কি, অন্ধকার হওয়ার আগেই ঘর চলে আসে। পায়রা, এই শামুক, এরা কিন্তু এই চৌম্বক ক্ষেত্রটাকে এরা ধরতে পারে, সেই জন্য এরা সঠিক জায়গায় ফিরে আসতে পারে। তো আমরা এই যে টোটাল এই চুম্বক চ্যাপ্টারটা আজকে এইখানে মোটামুটি শেষ করছি। তোরা টোটালটা ভালো করে পড়বি, এখান থেকে বেশি খুঁটিয়ে খুঁটিয়ে পড়লে এখান থেকে প্রচুর প্রশ্নগুলো আছে। আর এই যে 7-এর বইতে যেই সমস্ত ব্যাপারগুলো রয়েছে, এগুলোর প্রত্যেকটা কিন্তু ডিটেলস ব্যাখ্যা এখানে দেওয়া সম্ভব নয়, উঁচু ক্লাসে তোরা ভালো করে পড়বি।
বা একটা জিনিস যে একটা পদার্থ চুম্বক হচ্ছে কি করে, আমরা একটু আগে বলেছিলাম যে ওই আগের ক্লাসে বলেছিলাম যে চুম্বক হচ্ছে কিন্তু প্রত্যেক পদার্থ অনেক পরমাণু দিয়ে তৈরি, পরমাণুগুলো কিন্তু প্রত্যেকটা ইলেকট্রন ঘুরছে, সেই ইলেকট্রন ঘূর্ণনের জন্য একটা করে কারেন্ট আছে, আবার একটা করে কারেন্ট, ছোট ছোট কারেন্ট সার্কিট, মানে কি ছোট ছোট কারেন্ট সার্কিট, এই যে ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন যদি এদিকে ঘুরে কারেন্ট এদিকে যাচ্ছে, ছোট ছোট কারেন্ট ক্লোজ সার্কিট, মানে কি ওটা ছোট ছোট একটা অনুচুম্বক। এই অনুচুম্বকের মাঝখান বরাবর তার চুম্বক ক্ষেত্রটা প্রকাশিত হয়, এদিকটা এন মেরু, এদিকটা এস মেরু। এইভাবে যদি কারেন্ট এদিকে যায়, সরি এই দিকটায়, তখন কি হবে এন থেকে এসের দিকে, এটা হচ্ছে এস, এটা হবে এন মেরু, এইভাবে তৈরি হয়। তাহলে প্রত্যেকটা পরমাণু মানে প্রত্যেকটা অনুচুম্বক ছোট ছোট, সেই জন্য আমরা পদার্থের ভেতর, তার পদার্থের ভেতরে যেহেতু পরমাণু আছে, অসংখ্য অনুপরমাণু আছে, অনুচুম্বক রয়েছে, তো এখন অনুচুম্বকগুলো যেহেতু প্রত্যেক পদার্থে আছে, তাহলে প্রত্যেক পদার্থ বা চুম্বক নয় কেন? তার একটা কারণ হচ্ছে কি, পদার্থের ভেতরে এই যে অনুপরমাণুগুলো সাজিয়ে আছে, ছোট ছোট এলাকার ভেতরে তারা সাজিয়ে আছে, আবার এই এলাকায় ধরে তারা অন্যরকম ভাবে সাজিয়ে আছে, তো আবার এটার ক্ষেত্রে এই জায়গায় ধরে একটা অন্যরকম ভাবে সাজিয়ে রয়েছে। তখন এইভাবে এই সাজানোর উপর ভিত্তি, এমনভাবে সাজিয়ে রয়েছে পদার্থের ভেতরে, প্রত্যেকের প্রভাব কিন্তু জিরো হয়ে যাচ্ছে। এই যে ছোট এলাকার মধ্যে, বড় পদার্থের মধ্যে ছোট ছোট এগুলোকে ডোমেন বলা হয়, এর মধ্যে যে পরমাণুগুলো যেভাবে সাজিয়ে রয়েছে, এই জন্য এর উপর ভিত্তি করে এই দিকে ধর একটা চুম্বক, বড় চুম্বক, ছোট চুম্বক রয়েছে, এখানের মধ্যে ধর একটা চুম্বক রয়েছে, তো এখানের মধ্যে একটা চুম্বক রয়েছে, তো এই চুম্বকগুলো এমনভাবে উলট পালট ভাবে আছে, তার জন্য কিন্তু মোট শূন্য হয়ে যায়। কোনটার ক্ষেত্রে যদি পুরো শূন্য হয়ে যায় তাহলে সেই অচুম্বক পদার্থ, যার ক্ষেত্রে কিছুটা থেকে যাচ্ছে কোনো একটা বড়টার জন্য, বড় যে ডোমেনটার জন্য ধরো অন্যগুলো সব কাটছাঁট হয়ে গিয়ে এটার জন্য একটু থেকে যাচ্ছে, তাহলে সেটা একটু চুম্বক থেকে যাচ্ছে। তো এইবারে কি হয় কি, চৌম্বক পদার্থগুলোকে যখন আমরা চুম্বক দিয়ে ঘষতে থাকি, তখন কি হয় কি, এই ডোমেনটা ধীরে ধীরে বড় হতে থাকে, বড় হতে হতে পুরো পদার্থ জুড়ে তখন এইভাবে সাজিয়ে যায়, তখন কি হবে কি, এটা চুম্বকের মতো আচরণ করে। তাহলে প্রত্যেক পদার্থের মধ্যে রয়েছে, তবে কিছু কিছু চৌম্বক পদার্থের ডোমেনটা একটু বড়, তাহলে তাকে চেষ্টা করলে ধীরে ধীরে সেই ডোমেনটাকে বাড়ানো যায়, তখন সেটা চুম্বক হয়ে যায়। তো এর সম্পর্কে আমরা উঁচু ক্লাসে পড়বো। তো এখানে আমাদের যতটুকু জানার আমরা জানলাম, বইটা তোরা পড়বে, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করছি আজকে।